আজকে আমি তোমাদের জন্য আরেকটা টাইম ট্রাভেল ড্রামা নিয়ে চলে এসেছি। এই ড্রামাটার মধ্যে আমরা দেখতে পাবো আমাদের গল্পের নায়িকা টাইম ট্রাভেল করে চলে আসে আর তাকে একটা মনস্টারকে বিয়ে করতে হয়। তার আগে সে মনস্টার রাজকুমারের সাথে 6টা মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কেউই বাঁচেনি। এবার কি আমাদের নায়িকা বাঁচতে পারবে? তাহলে চলো ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতেই আমরা অনেকগুলো লোককে দেখতে পাই, সবাই কথাবার্তা বলছিল। এর আগে রাজকুমারকে আরো 6টা মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু রহস্যময়ীভাবে তারা মারা গিয়েছে। এই মেয়েরও জীবিত থাকার কোনো চান্স নেই, সেও আজকে মারা যাবে। আমরা আমাদের গল্পের নায়িকা ব্যানসুকে দেখতে পাই। সে বলছিল, আমি রাতে উঠে নোবেল পড়ছিলাম, ভাবতেও পারিনি নোবেলের ভেতরে চলে আসব। আর এখন তো রাজকুমার চ্যাংতিনের সাথে আমার বিয়ে হচ্ছে। তার ব্যাপারে তো বলা হয়েছিল তার এই পর্যন্ত 6টা বিয়ে হয়ে গেছে, সব বউ মারা গেছে, এখন আমার কি হবে? রাজকুমার চ্যাংটিন তখন তার হাত পাতে, তখন সে তার হাতে একটা আর্মার দেখতে পায় আর ভাবতে শুরু করে। স্টোরিতে লেখা ছিল এটার মধ্যে একটা রহস্য আছে, এই কারণে সে আর্মার পরে থাকে। রাতে ঘুমানোর সময়ও সে আর্মার খোলে না, কি জানি এটার মধ্যে কি রহস্য আছে। তারপর সে তার হাতের উপর হাত রেখে দেয়। তারপর আমরা দেখতে পাই তাদেরকে ব্রাইডাল চেম্বারে পাঠানো হয়েছে। ব্যাংশু রাজকুমার চ্যাংটিনকে জিজ্ঞেস করে, আপনি কেন আমাকে এরকম ভাবে দেখছেন? চ্যাংটিন তো ভাবছিল এ প্রথমবার কোনো মেয়ে জীবিত আছে, কোনো মেয়ে আমাকে বিয়ে করতে পেরেছে। তাছাড়া সে তো অনেক বেশি কিউট। ব্যাংশু তো ভাবতে শুরু করে সে আবার কোন আওয়াজ পাচ্ছে। তখন সে বুঝতে পারে সে চ্যাংদিনের মনের কথা বুঝতে পারছে। ব্যাংশু ভাবতে শুরু করে, তাকে তো অনেক ভয়ানক ভেবেছিলাম, কিন্তু তাকে দেখে তো অনেক বেশি ভালো মনে হচ্ছে। ব্যাংশু তখন তার হাজব্যান্ডকে বলতে শুরু করে, হাজব্যান্ড আপনি কি আমার ফ্যান সরাবেন না? তারপর সে ফ্যান সরায়। সে ভাবছিল প্রথম কোনো মেয়ে তাকে হাজবেন্ড বলছে। ফ্যান সরিয়ে যখন সে তার চেহারা দেখতে পায়, তাড়াতাড়ি করে তার গলা চেপে ধরে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কে? যে মেয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তুমি তো সে নও। ব্যাংশু ভয় পেয়ে বলতে শুরু করে, আমার বোন তোমাকে বিয়ে করতে চায়নি, কিন্তু আমি তোমাকে পছন্দ করতাম, এ কারণে আমি তার জায়গায় তোমাকে বিয়ে করেছি। আর আমার নাম হলো ব্যাংশু। চ্যাংতিন যখনই তার নাম শুনতে পায় তখন তার গলা ছেড়ে দেয়। চ্যাংতিন ভাবে তাহলে এটা সে মেয়ে। ফ্ল্যাশব্যাকে আমাদের চ্যাংতিনকে দেখানো হয় তার অবস্থা একদিন অনেক বেশি খারাপ ছিল। তাকে সাহায্য করার জন্য একটা মেয়ে এসেছিল। মেয়েটা একদমই তাকে ভয় পায় না, তাকে বলে তুমি অসুস্থ, এ কারণে তোমাকে দোষ দিবে না, তুমি একেবারেই কোনো মনস্টার না। চ্যাংতিন তাকে বলে সবাই আমাকে ভয় পায় আর আমাকে মনস্টার বলে। জাও নামের মেয়ে চলে আসে আর ব্যাংশুকে বলতে শুরু করে, তুমি এখানে কি করছো? হামলা করার জন্য এখানে লোক আসছে, তাড়াতাড়ি করে চলো। ব্যাংশু তখন তার হাতে ওষুধ দিয়েছিল আর সেখান থেকে চলে যায়। আর তাকে বলেছিল তুমি একদমই ভয় পেও না। সেদিন সে ব্যাংশুর নাম শুনেছিল, তাই তার নামটা মনে ছিল। বর্তমানে সে ব্যাংশুকে বলতে শুরু করে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছি। তুমি যখন আমাকে এটা বলছো আমি তোমার কথায় বিশ্বাস করে নিলাম। ব্যাংশু ভাবতে শুরু করে সে আমার কাছে ক্ষমা চাইছে। তাকে বাইরে থেকে অনেক ভয়ানক মনে হলেও তার মনটা অনেক বেশি সফট। সে তার কাঁধে হাত রাখে। তখন ব্যাংশু তাকে বলে, এটা সরাও, আমার অনেক বেশি ব্যথা লাগছে। চ্যাংটিন ভাবে সে হয়তো আমাকে ঘৃণা করে, তারপর সে চলে যায়। অন্যদিকে ব্যাংশু ভাবছিল আমি তাকে কখন বললাম আমি তাকে ঘৃণা করি। চ্যাংটিন তো রেগে বাইরে চলে আসে। সব মেয়েরা ভাবছিল কোনো ব্রাইড তো এতক্ষণ পর্যন্ত জীবিত থাকে না, কিন্তু এই মেয়ের মধ্যে কি এরকম আছে যে সে এখনো মরেনি। অন্যদিকে সেখানে আরেকজন মেয়ে চলে আসে আর ভাবতে শুরু করে এই মেয়েও হয়তো মারা গেছে। লাশ সরানোর জন্য সে ভেতরে যায়, কিন্তু সে যখন তাকে জীবিত দেখতে পায়, সে খাবার খাচ্ছিল, অবাক হয়ে যায়। আর মেয়ের তো অবাক হয়ে ভাবতে শুরু করে সে এখনো জীবিত আছে। ব্যাংশু তার কথা শুনে নেয় আর বলে, এত অবাক হওয়ার কি আছে? মেয়েডানটি তো খুশি হয়, অবশেষে একটা ব্রাইড তো জীবিত আছে। আর সে মেয়েদের কাছে দৌড়ে যায় আর তাকে জিজ্ঞেস করে এরকম কি কি আছে যেগুলো আমি একেবারেই করবো না, যাতে সে রেগে না যায়। মেয়ের তাকে বলে, প্রথমত সে জেনারেল, এ কারণে সে অনেক বিজি থাকে, তাই তুমি একেবারেই মাইন্ড করবে না। আর দ্বিতীয়ত ব্যাকইয়ার্ডে তার একটা গোপন জায়গা আছে, সেখানে তুমি একেবারেই যাবে না, না হলে কিন্তু সে অনেক বেশি রেগে যাবে। আর তৃতীয়ত তার হাতে যে আর্মার রয়েছে সেটা তুমি একেবারেই খুলবে না। অন্যদিকে বাইরে আমরা চ্যাংটিনকে দেখতে পাই, তার উপর কয়েকজন লোক অ্যাটাক করে দিয়েছিল। বাও নামের একজন লোক বলতে শুরু করে, চ্যাংটিন তো একজন জেনারেল, তাকে মারা একেবারেই ঠিক হবে না। বাও বলে, আমার কোনো কিছুই যায় আসে না, যে কোনোভাবে আমি ব্যাংশুকে বাঁচাতে চাই। তখনই সেখানে একজন লোক চলে আসে আর বলে, আপনি জেনারেলকে মারার জন্য যেসব লোক পাঠিয়েছিলেন তাদের সবাইকে সে মেরে ফেলেছে। বাও তো রেগে যায় আর বলতে শুরু করে, এসব কি হচ্ছে, কেউই তাকে মারতে পারছে না, আমি ব্যাংশুকে বাঁচাতে চাই, ছোটবেলায় তার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছিল। চ্যাংটিন ঘরের ভেতরে চলে আসে, দেখতে পায় সেখানে ব্যাংশু তো ঘুমাচ্ছে। চ্যাংটিন তো একটু আগে লড়াই করেছে এবং সবাইকে মেরে ফেলেছে, এখন সে গিয়ে সাইডে বসে পড়ে। আর সে তার গার্ডকে জিজ্ঞেস করে, কিছু কি জানতে পেরেছো কে পাঠিয়েছিল সেই লোকগুলোকে? গার্ড তাকে বলে, আপনার উপর অ্যাটাক করার জন্য রাজকুমার বাও তাদেরকে পাঠিয়েছিল, কারণ ব্যাংশু তো বাওয়ের ছোটবেলার ফিয়ন্সে। চ্যাংটিন রেগে যায় আর বলে, মানে কি?
এ কথা শুনে ব্যাংশুর তখন ঘুম ভেঙে যায়। গার্ড তো চলে যায়, ব্যাংশু তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে তোমার চেহারায় কি লেগে আছে আর কি হয়েছে। তখন সে মনে মনে ভাবতে শুরু করে এর মানে সে কি তার ছোটবেলার ফিয়ন্সের সাথে মিলে রয়েছে। সে আমাকে মারতে চায় কিন্তু আমার সামনে নাটক করছে। ব্যাংশু তার কথা শুনে তখন কসম উঠাতে শুরু করে আর বলে আমি বলতে চাই আমি রাজকুমারকে লাইক করি, এ কারণে আমি তাকে বিয়ে করেছি। তখন আমাদের হিরো ভাবতে শুরু করে মনে হচ্ছে আমি তাকে ভুল বুঝেছি। চ্যাংটিং দাঁড়িয়ে তাকে বলতে শুরু করে তোমাকে সেরকম ভাবে আমার তখন বলা উচিত হয়নি। ব্যাংশু তো নাটক করতে শুরু করে আর বলে মনে হচ্ছে আমার মরে যাওয়াই উচিত ছিল। আর সে কিছু করবে চ্যাংটিং তাকে ধরে ফেলে আর তাকে বলতে শুরু করে তুমি এরকম কোনো কিছুই করো না। তখন সেখানে ব্যাংশু বলতে শুরু করে আমি তো অন্য ব্রাইডদের মতো আপনাকে ভয়ও পাই না, আপনাকে লাইক করি, তারপরও আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন আর বারবার এরকম ভাবেন আমি আপনার খারাপ করব। চ্যাংটিং তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে আমি ওয়াদা করেছি আর কখনো এরকম হবে না। তখন সে তার গলার ব্যথা দেখাতে শুরু করে আর সে চ্যাংটিনকে বলে আমার তো ভয় লাগছে। চ্যাংটিন তাকে বলে আমি আর এরকম করব না, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে তুমি আমার গলা চাপতে পারো। ব্যাংশু বলে সত্যি। তারপর সেও তার গলা চাপতে শুরু করে আর বলে হয়ে গেছে। আর ব্যাংশু তো স্মাইল করতে শুরু করে আর বলে তুমি এখন বাইরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি এখানে একলা ঘুমাবো। চ্যাংটিনও তখন তার কথা মতো বাইরে চলে যায়। তারপরের দিনের সিন আমাদেরকে দেখানো হয়, সেখানে ব্যাংশু বসেছিল। চ্যাংটিন সেখানে চলে আসে আর গার্ডদেরকে ইশারা করতে শুরু করে। গার্ডরা সেখানে অনেক কিছুই নিয়ে এসেছিল ব্যাংশুর জন্য, সে অনেকগুলো উপহার নিয়ে এসেছিল আর সে ব্যাংশুকে বলছিল তোমার যদি ভালো না লাগে তাহলে আমি ফেলে দিচ্ছি। কিন্তু সে তো মনে মনে বলছিল প্লিজ এগুলো তুমি ফেলে দিতে বলো না, আমি অনেক পছন্দ করে তোমার জন্য বাছাই করেছি। চ্যাংটিনের মনের কথা শুনে সে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সেগুলো নিয়ে দেখতে শুরু করে আর বলে এগুলো তো আসলে অনেক বেশি সুন্দর। চ্যাংটিন ভাবছিল সেও আমার মতো, তার ওই জিনিসগুলো অনেক বেশি ভালো লেগেছে। চ্যাংটিন তো খুশি হয়ে যায় আর তাকে বলতে শুরু করে এটা আমার রুম, তুমি চাইলে এখানেই থাকতে পারো, আর যদি না থাকতে চাও তাহলে তোমার ইচ্ছে। কিন্তু সে মনে মনে বলছিল সে যাতে এখানেই থাকে। ব্যাংশু তো তার মনের সব কথাই বুঝতে পারতো, তার মনের কথা শুনে সে স্মাইল করছিল আর তার কাছে আসছিল। চ্যাংটিন তার হাত পেছনে করছিল কারণ তার হাতের আর্মার অনেক বেশি ধার, তার হাত যদি কেটে যায় বা সে যদি ব্যথা পায়। আর সে মনে মনে ভাবছিল এ আর্মার তো অনেক বেশি ধার, সে যদি ব্যথা পায় আর যদি আমাকে ভয় পায়। ব্যাংশু তার হাতের উপর হাত রাখে আর তাকে বলে আমার একদমই ভয় লাগছে না, আর আমি তোমার ওয়াইফ, তুমি চাইলে আমাকে সব কিছুই খুলে বলতে পারো। তখন তো সেখানে চ্যাংটিন ভাবছিল আমি কি তাকে সব রহস্য বলে দিব, কিন্তু সে ভাবে যদি বলে দেই তাহলে সে আমাকে ভয় পাবে, তাই সে কিছু বলে না আর তার কাজ আছে কথা বলে সে চলে যায়। তার কিছুক্ষণ পর সেখানে মেয়েরা আসে আর তাকে বলতে শুরু করে রাজকুমার বাউ তোমার সাথে দেখা করতে চায়। অন্যদিকে এই খবর আবার গার্ড সেখানে চ্যাংটিনকে দিচ্ছিল। চ্যাংটিনের অনেক বেশি কাজ ছিল কিন্তু সে দেখার জন্য সেখান থেকে চলে যায়। গার্ড তো ভাবছিল অনেক কাজ ছিল তারপরও জেনারেল এখান থেকে চলে যাচ্ছে। অন্যদিকে আমরা ব্যাংশুকে দেখতে পাই, সে ভাবছিল রাজকুমার বাউ তাকে কি বলবে। বাউ তাকে বলতে শুরু করে আমি তোমার ছোটবেলার ফিয়ন্সে, তুমি আমার সাথে চলো। কিন্তু সে তাকে মানা করে দেয় আর বলে আমার বিয়ে হয়ে গেছে। তারপর সে যেতে শুরু করে। বাউ তার হাত ধরে তাকে থামায় আর বলে তুমি জানো সে একটা মনস্টার, চ্যাংটিন তোমার জীবন একেবারে ধ্বংস করে দিবে। কিন্তু সে তাকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেয়। চ্যাংটিন তো সবকিছু শুনতে পায় আর সে মনে মনে ভাবছিল বাউ ঠিকই বলছে, সে একটা মনস্টার, তার সাথে থাকলে তার জীবন খারাপ হয়ে যাবে, কি জানি সে আমাকে ছেড়ে চলে যায় নাকি। ব্যাংশু তার সব কথাই শুনছিল আর ভাবতে শুরু করে সে হয়তো ফেরত চলে এসেছে। তাই সে তখন সেখানে বাউকে বলতে শুরু করে তুমি এখান থেকে চলে যাও, আমি আমার জীবনে অনেক বেশি খুশি আছি, তাছাড়া আমার হাজব্যান্ড চ্যাংটিন তোমার থেকে হাজার গুণে ভালো। বাউ তাকে বলে তুমি তার ব্যাপারে জানো না, এই কারণে এই কথা বলছো, তুমি যদি জানতে পারো তাহলে তুমি নিজে আমার সাথে চলে যাবে। কিন্তু ব্যাংশু তাকে বলছিল তুমি এখান থেকে চলে যাও। চ্যাংটিন তখন সেখানে চলে আসে আর সে বলতে শুরু করে বাউকে শুনছো না আমার ওয়াইফ তোমাকে কি বলছে, এখান থেকে চলে যাও। বাউ তাকে বলে সে আমার ফিয়ন্সে ছিল, তুমি তাকে চুরি করে নিয়েছো। ব্যাংশু তার হাজব্যান্ডকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়, তাকে দেখতে শুরু করে। আর অন্যদিকে সেখানে চ্যাংটিন ভাবছিল লড়াই করা থেকে ভালো হবে আমি তাকে একবারেই মেরে ফেলি। তার মনের কথা শুনে ব্যাংশু ভাবছিল এরকম করতে দিলে চলবে না, না হলে তার জন্য আরো সমস্যা হবে। তাই সে তার হাজব্যান্ডকে তার প্রতি মনোযোগী করতে বলতে শুরু করে থ্যাংক ইউ হাজব্যান্ড আমাকে রক্ষা করার জন্য। আর তাদের এত ক্লোজ মুভমেন্ট দেখে তো বাউ সেখানে অনেক বেশি জেলাস হচ্ছিল। চ্যাংটিন তারপর তাকে বলতে শুরু করে তুমি এখান থেকে চলে যাও, আমাদের মধ্যে আসার আর কোনোদিন সাহসও করবে না। আর সে তখন তরলও বের করে আর তাকে বলে আমি তোমাকে এখনই মেরে ফেলবো। সেখানে ব্যাংশু তো অনেক বেশি টেনশনে পড়ে যায় আর তাকে থামাতে শুরু করে। চ্যাংটিন তো ভাবতে শুরু করে সে কেন বাউকে সাপোর্ট করছে, সে তাকে এত কিছু বলছে তারপরও সে তাকে বাঁচাতে চাইছে।
ব্যাংশু তাকে বলে, আমি তোমার জন্য তোমাকে থামতে বলছি, কারণ এতে তোমার অনেক সমস্যা হতে পারে। তাই সে আগে ব্যাংশুর চোখ বেঁধে দেয় আর সেখানে সে বাউয়ের একটা আঙুল কেটে ফেলে। তারপর সে ব্যাংশুকে বলতে শুরু করে, তোমার এটা দেখলে ভালো লাগবে না, আমি তাকে কিছুই করিনি, কিন্তু একটু শাস্তি দিলাম যাতে পরের বার সে এরকম আর কোনো কিছুই করতে না পারে। হঠাৎ করেই সেখানে চ্যাংতিনের অবস্থা খারাপ হতে শুরু করে আর সে ভাবে ব্যাংশু যাতে আমাকে এরকম ভাবে দেখতে না পায়। ব্যাংশু তার কথা শুনে তার চোখের কাপড় ছড়িয়ে ফেলে। তারপর সে তাকে দেখতে পায় সে মনস্টারে কনভার্ট হচ্ছিল, কিন্তু সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়, কারণ সে চায় না ব্যাংশুকে ভয় দেখাতে। ব্যাংশু ভাবে এখনই তো আমি তার রহস্য দেখতে পেতাম, কিন্তু সে তো চলে গেল। চ্যাংতিন তো ব্যাকইয়ার্ড মানে বাড়ির পেছনের একটা ঘরের মধ্যে ছিল। ব্যাংশু ভাবে তাকে একা ছাড়া উচিত হবে না, তাই সে তাকে দেখার জন্য চলে যায়। চ্যাংতিন চুপ করে ভেতরে বসেছিল, তখন সে ডাকতে শুরু করে আর বলে, আমাকে ভেতরে আসতে দাও। ব্যাংশু তার কথা শুনতে পায়। সে ভাবছিল, আমি যদি তোমাকে ভেতরে আনতে পারতাম, কিন্তু তুমি আমাকে দেখলে ভয় পেয়ে যাবে। তাই সে তখন তাকে বলতে শুরু করে, তুমি যদি আমাকে ভেতরে আসতে না দাও তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। চ্যাংতিন তখন ভাবে সে ভেতরে এসেই পড়ুক। ব্যাংশু বাইরে থেকে বলে, আমি কিন্তু চলে যাচ্ছি। তারপর সে আস্তে আস্তে যেতে শুরু করে। সে যখন 3 নম্বর কদম বাড়াবে তখনই সেখানে একটা ম্যাজিক আসে আর তাকে ভেতরে টেনে নিয়ে যায়। ব্যাংশু ভেতরে গিয়ে চ্যাংতিনকে খুঁজতে শুরু করে, কারণ ভেতরে অনেক বেশি অন্ধকার ছিল। ব্যাংশু তাকে জিজ্ঞেস করে, তোমার কি অসুখ, তুমি কেন এত দূরে বসে আছো? চ্যাংতিন তাকে আসতে মানা করছিল, তখন সে বলে, তোমার কি কোনো ছোঁয়াছুঁয়ি রোগ যেগুলো আমি ধরলে আমার কাছে চলে আসবে? কিন্তু সে তাকে ভয় না পেয়ে তার কাছে চলে আসে আর তাকে দেখতে শুরু করে। চ্যাংতিনকে দেখে সে ভাবতে শুরু করে সে কি কোনো ফ্যান্টাসি নোবেলের মধ্যে চলে এসেছে। আর সে দেখেই বুঝতে পারে তার হাজবেন্ড একটা ড্রাগন। চ্যাংতিন তো ভাবছিল সে হয়তো ভয় পাবে, আর আমাদের নায়িকা ভাবছিল আমি তাকে কিভাবে বলি সে একটা ড্রাগন। আর সে বর্তমানে তাকে বলতে শুরু করে, তুমি কি সে যাকে আমি রাস্তায় দেখেছিলাম? তখন সে বলে, হ্যাঁ, আমাদের আগেও দেখা হয়েছিল, তুমি আমাকে চিনে ফেলেছ। ব্যাংশু তাকে বলতে শুরু করে, এত ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই, তুমি একটু আলাদা। চ্যাংতিন তাকে বলতে শুরু করে, আমি জানি তুমি এখন আমাকে ঘৃণা করবে আর আমাকে অনেক বেশি ভয় পাবে, কিন্তু সে মনে মনে ভাবছিল ব্যাংশু যাতে আমাকে ছেড়ে না যায়। তখন সে তার হাজব্যান্ডকে বলতে শুরু করে, আমি তোমাকে একেবারেই ভয় পাচ্ছি না, আমার তো তোমাকে অনেক বেশি আলাদা মনে হচ্ছে। আর সে তার হাজব্যান্ডকে কনসোল করতে শুরু করে আর বলে, তোমাকে একদমই দেখলে ভয় লাগে না, তুমি তো অনেক বেশি ইন্টারেস্টিং, তাছাড়া অনেক বেশি আলাদা। হঠাৎ করে তার চোখ থেকে আলো বেরিয়ে আসতে শুরু করে। চ্যাংতিন তো এখনো ভাবছিল সে কি আমাকে ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু সে তাকে কনসোল করতে শুরু করে আর তাকে বলে, তুমি আসলে অনেক বেশি আলাদা, তোমাকে তো অনেক বেশি কিউট লাগছে। চ্যাংতিন তাকে বলে, আমার হাতগুলো দেখো, তোমার কি এখনো ভয় লাগছে না? ব্যাংশু তাকে বলে, একদমই না, যখন আমাদের ওপর কেউ অ্যাটাক করতে আসবে তুমি এগুলোর মাধ্যমে তাদেরকে পরাজিত করতে পারবে। প্রথমবার কেউ তাকে এরকম ভাবে কনসোল করেছে, তাছাড়া তাকে এত ভালো ভালো কথা বলছে, তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ব্যাংশুকে জড়িয়ে ধরে। অন্যদিকে রাজকুমার বাও তো অনেক বেশি রেগেছিল, একটা লেটার লেখে আর সে তার লোককে দেয় আর বলে, এটা ব্যাংশুর কাছে দিয়ে আসো। অন্যদিকে আমাদের চ্যাংতিনের বোন সুইকে দেখানো হয় সে তার ভাবির সাথে দেখা করতে আসছিল। রাজকুমার বাও যে লেটারটা পাঠিয়েছিল সেটা তার হাতে লেগে যায়। তারপর ব্যাংশু তো বাইরে অনেক বেশি আওয়াজ পাচ্ছিল, তাই সে তাড়াতাড়ি করে বাইরে আসে। সুই সেখানে ব্যাংশুকে জিজ্ঞেস করে, তোমার কার সাথে সম্পর্ক চলছে? ব্যাংশু তো কিছুই বুঝতে পারে না, তখন সে মনে মনে ভাবতে শুরু করে সে তো অনেক বেশি খারাপ। ব্যাংশু তাকে বলে, তুমি তো চ্যাংতিনের বোন তাই না, তোমার মুড কেন এত বেশি খারাপ, আসো আমরা দুজনে শপিং করতে যাই। সে তো ব্যাংশুকে খারাপ ভাবছিল, কিন্তু ব্যাংশু তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ব্যাংশু সেখানে একটা জিনিস কিনতে শুরু করে, সেখানে সুই ভাবছিল এটা কিনে কোনো লাভই হবে না, এটা খেলে ক্ষতি হবে উল্টো। ব্যাংশু তারপর তার ননদকে জিজ্ঞেস করে, তোমার মুড কেন খারাপ, কি হয়েছে? সেখানে সুইর কয়েকজন বান্ধবী চলে আসে আর তাকে বলতে শুরু করে, কোথায় সে ছেলে যাকে তুমি প্লে হাউস থেকে বের করেছো? সেখানে সুই অনেক লজ্জা পায় আর মনে মনে ভাবছিল সে তার ভাবিকে কিভাবে বলবে সে তাকে পছন্দ করে। ব্যাংশু তাকে বলে, সে জ্যান নামের ছেলেকেই কি তুমি পছন্দ করো? সুই তো একেবারে শকড হয়ে যায় আর সে বুঝতেই পারে না সে কিভাবে জানলো। সুই রেগে তার বান্ধবীদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর সে ভাবতে শুরু করে ভাবি এসব কিভাবে জানলো। তখন সে তাকে বলতে শুরু করে, আমি এমনি জানতে পেরে গেছি, জ্যানকে তুমি প্লে হাউস থেকে ছাড়িয়েছিলে, তোমার ভাই তো এ ব্যাপারে জানেই না। সুই তার কাছে রিকোয়েস্ট করতে শুরু করে আর বলে, ভাইকে প্লিজ এ কথা বলবেন না। সুই তখন তাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি তখন কেন আমার উপর অভিযোগ তুলছিলে? তখন সে তাকে সে চিঠি বের করে দেয়। গার্ডকে সে চিঠির টুকরো ধরিয়ে দেয় আর বলে, রাজকুমার বাউকে বলে দিবে সে যাতে আমাকে আর জ্বালাতন না করে, আর এরকম যদি আর কখনো করে তাহলে কিন্তু ভালো হবে না। ব্যাংশু তারপর তার ননদকে বলতে শুরু করে, লড়াই ঝগড়া করা একেবারেই ভালো না, আমরা ভালো বান্ধবী হয়ে যাই, আসো আমরা এখন গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। তাছাড়া চিন্তা করো না, আমি তোমার ভাইকে কিছুই বলবো না, কাউকে পছন্দ করা খারাপ কিছু না। তখন সুইও বলে, ঠিক আছে।
তারপর তারা একটা রেস্তোরাঁয় চলে যায়। সেখানে একটা মেয়ে ডান্স করছিল আর সবাই সেখানে অনেকগুলো করে টাকা দিচ্ছিল। সুই সেখানে তার ভাবিকে বলছিল একটা মেয়ে যত বেশি টাকা পাবে তাকে সে র্যাঙ্কিংয়ে ধরা হয় এবং সে তত বেশি টাকা ডিমান্ড করে। কিছুক্ষণ পর সেখানে গান গাওয়ার জন্য একটা ছেলে চলে আসে। এই ছেলের নাম জ্যান ছিল, যাকে সে প্লে হাউস থেকে বের করেছে। সুই আসলে এই ছেলেটাকে লাইক করতো, তাই সে তাকে প্লে হাউস থেকে বের করেছিল, কিন্তু সে এখনো প্লে হাউসেই কাজ করছে। ব্যাং শুধু জানতো না, ছেলেটাকে দেখে সে বলে সে তো অনেক ভালোই গান গাইছে। তখন সে তাকে দেখে অনেক বেশি শকড হয়েছে আর সুই ভাবতে শুরু করে তাকে তো আমি প্লে হাউস থেকে বের করে দিয়েছিলাম, সে কি আমাকে ধোকা দিয়েছে। ব্যাং তাকে জিজ্ঞেস করে এটা কি সেই ছেলে জ্যান। মেয়েট সেখানে ভাবছিল সে এখানে কি করছে, সে কি নিজেকে এক্সপোজ করতে চায়। সুই ভাবছিল সে এখনো এখানে কাজ করছে, সে আমাকে চিট করেছে, সে তো আমাকে ডিজার্ভই করে না। ব্যাং তাকে চিন্তা করতে মানা করে দেয়। সুই বলতে শুরু করে সে তো যোগ্যই না, আমি তাকে লাইক করব কি। জ্যান সেখানে মিউজিক বাজাচ্ছিল। সেখানে মেড বলতে শুরু করে হতে পারে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ব্যাং ভাবতে শুরু করে নিশ্চয়ই মেড এবং সেই জ্যানের মধ্যে কিছু একটা চলছে, তাই তো সে জ্যানের পক্ষ নিয়ে এত বেশি কথাবার্তা বলছে। তারপর তারা যখন ফিরেছিল ব্যাং তাকে জিজ্ঞেস করে তোমার জ্যানের সাথে কিভাবে দেখা হয়েছে। সুই তাকে বলে একদিন আমি পানিতে পড়ে গিয়েছিলাম আর সে আমার জীবন বাঁচিয়েছে। আমি যখন চোখ মেলেছি তখন আমি তাকেই দেখতে পেয়েছি, তাই আমি তাকে প্লে হাউস থেকে বের করেছিলাম। তারপর আমরা সেখানে একটা ফুল দেখতে পাই, যে ফুলটা এখনো ফোটেনি। সুই বলে মংলিয়া ফুলটা তো এখনো ফোটেনি, এটাকে তুমি ফুটিয়ে ফেলো। তখন ব্যাং তাকে বলতে শুরু করে এটা তো হোয়াইট লিলি, মংলিয়া ফুল তোমাকে কে বলেছে। তখন সে বলতে শুরু করে মেয়ের তো আমাকে একটা মংলিয়া ফুল বলেছে আর আমাকে এই ফুলটা অনেক বেশি দাম দিয়ে কিনে এনে দিয়েছে। ব্যাং শুধু কিছু একটা আন্দাজ করছিল, কিন্তু সে বলে মেয়েদের কথায় বেশি বসে থাকবে না। মেয়েটাকে বলতে শুরু করে ফুলটা কি আমি এখন কেটে ফেলবো না। তখন সে বলে না, কাটার কোনো দরকার নেই, এই ফুলটা ফুটলে আমি দেখবো কি ফুল ফোটে। মেয়ের তো ভাবছিল সে এত কিছু কিভাবে জানলো। অন্যদিকে ব্যাং শুধু গার্ডকে পাঠিয়ে দিয়েছিল সে মেয়েদের পিছনে দেখার জন্য। তারপর গার্ডও তাদের পিছু করতে শুরু করে। তারা দেখে জ্যান এবং মেয়ের দুজনে একসাথে কথাবার্তা বলছে, তারা দুজনে পার্টনার হিসেবে কাজ করছিল। মেয়ের তাকে বলতে শুরু করে তোমাকে সে দেখে ফেলেছে, তুমি প্লে হাউসে কাজ করছিলে, আমরা তো ধরা পড়ে যাব, আমরা টাকা দুজনে বন্টন করে নেই। তখন সে বলতে শুরু করে সুইকে আমি কিছু একটা বলে দিব, সে আবার আমার কথায় চলে আসবে। গার্ড তো সেখানে সব কথাই নোট করছিল। তারপর সে ব্যাংশুর কাছে চলে যায় আর তাকে সবকিছু বলতে শুরু করে। ব্যাংশু তো সেখানে অনেক বেশি রেগে যায় আর সে গার্ডকে কানে কানে কিছু এটা বলতে শুরু করে আর বলে তোমার এখন এইসব কাজ করতে হবে। গার্ডও তারপর চলে যায়। অন্যদিকে আমরা চ্যাং তিনকে দেখতে পাই, তার তো 3 দিন পর আসার কথা ছিল, কিন্তু সে তাড়াতাড়ি করে চলে এসেছে। আসলে সে রক্তর গন্ধ পেয়েছে, তাই সে ভেবেছে হয়তো সে কোনো ব্যথা পেয়েছে, তাই সে ব্যাংশুকে দেখার জন্য চলে এসেছে। আর সে ব্যাংশুকে দেখে ভাবতে শুরু করে ওয়াইফের শরীর থেকে কেন রক্তের গন্ধ আসছে, আমার দেখতে হবে, সে আবার কোনো জায়গায় আঘাত পায়নি তো। তাই সে শুকতে শুরু করে, তার পায়ের কাছে সে তখন রক্তের গন্ধ পাচ্ছিল। ব্যাং শুধু হঠাৎ করে উঠে যায় আর সে চিল্লাতে শুরু করে। আর সে তো চ্যাং তিনকে বলতে শুরু করে তুমি কি করছো, তুমি না বলেছিলে 3 দিন পর তুমি আসবে, 3 দিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তখন সে তাকে বলে আমি ভেবেছি তুমি আঘাত পেয়েছো, তাই আমি তোমাকে দেখার জন্য চলে এসেছিলাম আর আমি এখানে রক্তের গন্ধ পাচ্ছিলাম। ব্যাং শুধু ভাবতে শুরু করে সে হয়তো অন্য কিছু ভেবেছে। চ্যাং তিন তাকে বলে কেন তুমি কিছু বলছো না। তখন সে বলে আগে তো তুমি 6টা বিয়ে করেছিলে, তুমি কি এটার ব্যাপারে জানো না। চ্যাং তিন তাকে বলে আমি তো তাদেরকে দেখিও নি। ব্যাংশু বলে তুমি তাদেরকে দেখোনি, কিন্তু তারা কিভাবে মরলো তাহলে। চ্যাং তিন তাকে বলে আমি কিছুই জানি না, আমি তো শুনেছি বিয়ের রিচুয়ালসগুলো পালন হওয়ার আগেই তারা মারা যেত। ব্যাংশু তো অবাক হয়েছে আর বলতে শুরু করে ইম্পেরিয়র তো সবকিছুর ব্যাপারেই জানে, কিন্তু এই মেয়েগুলো কিভাবে মরলো এ ব্যাপারে কেন জানে না। তাছাড়া আবার আমার সাথে তোমার বিয়ে করিয়ে দিয়েছে। তখন সে বলে আমার কাছে ওইটা অনেক বেশি অদ্ভুত লাগে। ব্যাংশু তাকে বলে আমার তো মনে হচ্ছে কেউ এই সব কিছু ইচ্ছে করে করছে যাতে তোমার রেপুটেশন খারাপ করতে পারে আর তুমি পরবর্তীতে রাজা হতে না পারো। চ্যাং তিন তাকে বলে তুমি ঠিকই বলছো, তুমি তো অনেক বেশি বুদ্ধিমান। তখন ব্যাংশু বলতে শুরু করে আমি তোমার ওয়াইফ, আমার তো বুদ্ধিমান হতেই হবে, তাই তো তোমাকে সবকিছু আগে থেকে বলছি যাতে তুমি সাবধানে থাকতে পারো। তারপরের দিন আমরা সুইকে দেখতে পাই, সে সেখানে ব্যাংশুর জন্য অপেক্ষা করেছিল। সেখানে আমরা একজন সার্ভেন্টকে দেখতে পাই, সে কাজ করে এখানে আসছিল। তার কথা শুনে সেখানে ব্যাংশু বুঝতে পারে সে আসলে সুইকে পছন্দ করে। সুই সে কাজের লোককে দেখে বলতে শুরু করে তুমি নিজে কেন জামা কাপড় ধুচ্ছ, তোমাকে তো টাকা দেওয়া হয়। ছেলেটা তাকে বলে অল্প কয়টা জামা কাপড়, এগুলো আমি ধুতে পারি, টাকা নষ্ট করতে চাই না। সুই তাকে বলে তোমার এত কষ্ট করার দরকার নেই, তোমার যদি আর টাকা লাগে আমাকে বলবে।
তখন সে বলে ঠিক আছে। কিছুক্ষণ পর সেখানে জ্যান আসতে শুরু করে। জ্যান তো সেখানে সেই ছেলেটাকে দেখে মনে মনে ভাবতে শুরু করে, তুমি যাই করে নাও না কেন, সুই কখনোই তোমার হবে না। সুই সেখানে জ্যানকে দেখে বলতে শুরু করে, তুমি এখনই এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি আমাকে ধোকা দিয়েছ, আমি তো ভাবতেও পারিনি তুমি আমাকে ধোকা দিবে। তখন তো সে নাটক করতে শুরু করে আর বলে, আমি জানতে পেরেছিলাম সুই তোমার জন্মদিন, এই কারণে আমি শুধুমাত্র এই কারণে আমি তোমার জন্য উপহার কিনতে সেখানে কাজ করতে গিয়েছিলাম, কারণ আমার কাছে টাকা ছিল না। দেখো আমি তোমার জন্য এই হেয়ার পিনটা এনেছি। সুইর হৃদয় তো সেখানে আবারও নরম হতে শুরু করে আর সে তার কথাই চলে আসবে। তখনই ব্যাংশু ভাবতে শুরু করে, আমি জানি সে নিশ্চয়ই নাটক করেছে, তাছাড়া মেয়েরুদার সাথে মিলে রয়েছে, আমার নিশ্চয়ই কিছু একটা করতে হবে। হেয়ার পিন নিয়ে সে বলতে শুরু করে, এটা তো দেখতেও ভালো না, তারপর সে দূরে ফেলে দেয়। তখনই হঠাৎ করে সেখানে অনেকগুলো লোক চলে আসে জ্যানকে ধরার জন্য আর তাকে ধরতে শুরু করে আর বলে, আমাদের কাছ থেকে অনেকগুলো টাকা সে নিয়েছে কিন্তু আর কোনো শো করেনি। সই তো বুঝতে পারে না আর জিজ্ঞেস করে, তোমরা কেন তাকে মারছো? লোকটা বলতে শুরু করে, প্লে হাউসের এই জ্যান আমাদের কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে, তাছাড়া কোনো শো করেনি আর আমাদের টাকা নিয়ে পালিয়ে এসেছে। সেখানে ব্যাংশু ভাবছিল আমি আগেই জানতাম সে নাটক করছে। তখন সেখানে জ্যান আবারও নাটক করতে শুরু করে আর সুইকে বলে, তুমি সেই সময়টা মনে করো যেদিন আমি তোমাকে বাঁচিয়েছিলাম। কিন্তু সেখানে জ্যান মনে মনে ভাবছিল, আমি তো বাঁচাইনি, সে সার্ভেন্ট বাঁচিয়েছিল। ব্যাংশু তার কথা শুনে নেয় আর সে ভাবতে শুরু করে, এর মানে কতক্ষণ আগে যে ছেলেটা জামা কাপড় ধুয়ে নিয়ে যাচ্ছিল সেই তাকে বাঁচিয়েছিল। ততক্ষণে সেখানে চ্যাংটিন চলে আসে আর সেখানে অনেকগুলো লেটার সাথে করে নিয়ে এসেছিল আর তার বোনকে দিতে শুরু করে। মেড এবং জ্যানের মধ্যে যেসব কথাবার্তা হয়েছিল সে সব কিছুই লেটারের মধ্যেই ছিল। চ্যাংটিন বলে, তুমি আমার বোনকে ধোকা দিয়েছ। সুই বলে, আমি ভাবতেও পারিনি তুমি এরকম কোনো কিছু করতে পারো। ব্যাংশু সেখানে সুইকে আরো আগেই বলে দিয়েছিল যে তোমার জীবন আসলে সেই ছেলেটা বাঁচিয়েছিল, একেবারেই জ্যান তোমার জীবন বাঁচায়নি, সে মিথ্যে কথা বলছে। তাই বর্তমানে এখন জ্যান বলতে শুরু করে, আমি জানি আমি বাঁচবো না, কিন্তু আমি ব্যাংশুর একটা রহস্য সবাইকে বলতে চাই। ব্যাংশু ভাবছিল সে আবার আমার কি রহস্য জানে। জ্যান বলে, আমরা যাই ভাবি না কেন সে আমাদের সব ভাবনা শুনে নেয়, আসলে সে তো মনস্টার। একথা শুনে তো আমাদের হিরোইন অনেক বেশি শকড হয়ে যায়। আমি মনে মনে ভেবেছিলাম আমি আপনার বোনকে বাঁচাইনি, সে মেড বাঁচিয়েছে, সে কিভাবে একথা শুনলো, সে নিশ্চয়ই আমার মনের কথা বুঝতে পেরেছে। ব্যাংশু বলতে শুরু করে, আমি আগেই জানতাম মেড এবং তুমি সব সময় মিলেছিলে, তাই আমি আগে ইনভেস্টিগেট করিয়েছিলাম আর জানতে পেরেছি। জ্যান বলে, আমি ভেবেছিলাম আমি সুইকে বাঁচাইনি, সে সার্ভেন্ট বাঁচিয়েছে, তুমি সে কথা কিভাবে শুনেছ? সবাই তো সেখানে তার কথা শুনে অনেক বেশি শকটে চলে যায় আর ভাবতে শুরু করে। ব্যাংশু ভাবে, আমি এখন কি বলবো, আমি তো সত্যি তাদের সব মনের কথাই বুঝতে পারি। কিন্তু চ্যাংটিন তার ওয়াইফকে সাপোর্ট করে আর তাকে সেখানেই মেরে ফেলে আর বলে, তোমার সেখানে যাওয়ার কোনো দরকার নেই। তারপরে সিনের সেখানে একটা মেয়ে এসেছিল। তখন সেখানে চ্যাংটিন তার মাকে জিজ্ঞেস করে, মা এই মেয়েটা কি? তার মা তাকে বলতে শুরু করে, তোমার কাজিন। চ্যাংটিন বলে, ও কাজিন, কিন্তু আমার তো মনেই নেই। একথা শুনে সেই মেয়েটা তো স্যাড হয়ে যায়। সেখানে চ্যাংটিন তার মাকে জিজ্ঞেস করে, মা সে কেন এখানে এসেছে? তখন তার মা তাকে বলে, সে কিছুদিন এখানেই থাকবে। আর ব্যাংশু তো ভাবছিল সে নিশ্চয়ই কিছু একটা করতে এখানে এসেছে। মেয়েটি বলতে শুরু করে, অনেকদিন আমাদের দেখা হয়নি, এই কারণে কাজিন হয়তো আমাকে ভুলে গেছে। কিন্তু আমাদের হিরো তো সেখানে ব্যাংশুকে বলতে শুরু করে, আমরা তো বাইরে যাচ্ছিলাম, তাড়াতাড়ি চলো। সেখানে ব্যাংশু কাজিনকে বলে, আসো তুমিও আমাদের সাথে চলো। তখন সে বলে, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম। ব্যাংশু সামনে যেতে শুরু করে, তখন সে গিয়ে চ্যাংটিনের হাত ধরে ফেলে। চ্যাংটিন তার হাত তো একেবারেই সরিয়ে ফেলে। পরে সিনে সুই সেখানে তার ভাবিকে বলছিল, 2 মাস হয়ে গেছে কাজিন এসেছে, সে এখনো কেন যাচ্ছে না? আমার তাকে অনেক বেশি বিরক্তিকর লাগে। আমি জানি আপনি নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করেছেন, তাই না? সেই প্ল্যানের মাধ্যমে আপনি সেই মেয়েকে বাড়ি থেকে বের করে দিবেন। তার কথা শুনে তো ব্যাংশু অনেক বেশি হাসতে শুরু করে আর ভাবে সে আমার ব্যাপারে কী সব ভাবে। তখন সে সুইকে বলতে শুরু করে, এসব ভাবা বন্ধ করো। সুই তখন তার ভাবিকে বলতে শুরু করে, সে যদি আমার ভাইকে ইমপ্রেস করে ফেলে তাই কিছু একটা করা উচিত। চ্যাংটিন তার কথা শুনে ফেলে আর তাকে বলে, তুমি কি তোমার ভাইকে বিশ্বাস করো না? এসব কি কথাবার্তা তোমার ভাবিকে বলছো? সুই তখন আর কোনো কিছুই বলতে পারে না। সেখানে তো চ্যাংটিন তার জন্য খাবার নিয়ে এসেছিল। সেখানে আমাদের নায়িকা তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানাচ্ছিল। তারপরের দিনে সিন আমাদের দেখানো হয়, সেটা ছিল ফুল মুন নাইটের দিন। সেখানে তারা সবাই মিলে একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে। একটু পরে সেখানে চ্যাংটিনের অবস্থা খারাপ হয়ে যায় আর সে তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। তাছাড়া আজকে ফুল মুনের নাইট ছিল। আসলে সবকিছু কাজিনের প্ল্যান, কাজিন কারো কথা এখানে এসেছে। চ্যাংটিন সেখানে আমাদের নায়িকাকে বলতে শুরু করে, মনে হচ্ছে আমি আর বেশি হোল্ড করতে পারবো না। ব্যাংশুর তখন মনে পড়ে আজকে তো ফুল মুন নাইট, তার কিছু একটা করতে হবে, কারণ সে আজকে তার আসল রূপে চলে আসবে।
কাজিন তো সেখানে চ্যাংকে ধরতে চাচ্ছিল, কিন্তু সে তাকে ধরতে দেয় না আর বলে আমি আমার হাজবেন্ডকে নিজেই ধরতে পারবো, আমি তাকে সামলিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছি। মেয়েটা তো সেখানে তার জন্য স্যুপ এনেছিল আর তাকে বলছিল চ্যাংটিনকে খাওয়াতে, আসলে এটার মধ্যে বিষ মিশানো ছিল। কিন্তু চ্যাংটিন সে স্যুপ খেতে চায় না, সে তখন এখান থেকে যেতে চাচ্ছিল কারণ তার আসল রূপ তো বেরিয়ে আসবে। তাই সে তাড়াতাড়ি সুযোগ বুঝে সেখান থেকে চলে যায়। কাজিনও তখন তার পিছু করতে শুরু করে। কিছুক্ষণ পর ব্যাংশু খেয়াল করে সেখানে তো কাজিন নেই। তারপর সেখানে ব্যাংশু দেখার জন্য পেছনে যেতে শুরু করে। সেই মেয়েটা আসলে সেই পেছনের ঘরের দিকে চলে গিয়েছিল। ব্যাংশু এসে তাকে ধরে ফেলে আর তাকে বলে তুমি কেন এখানে এসেছো, তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও। মেয়েটা যেতে চাইছিল না আর বলছিল আমি আমার কাজিনকে দেখতে এসেছি। তার অবস্থা অনেক খারাপ মনে হলো। ব্যাংশু তাকে বলে আমি নিজেই দেখে নিব, কিন্তু মেয়েটা যেতেই চাচ্ছিল না। মেয়েটা তাকে বলে এরকম কোনো রহস্য আছে যেটা তোমরা চাও না আমি জানি। মেয়েটা বেশি জেদ করছিল, তখন সে তাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে চ্যাংতিন তার সেই রূপেই বাইরে চলে এসেছিল। তখন সে তাকে বলতে শুরু করে তুমি কেন এরকম ভাবে আসলে। চ্যাংতিন ভাবছিল এই কাজিনকে মেরে ফেলবে, কিন্তু আমাদের নায়িকা তাকে থামাচ্ছিল আর বলছিল সমস্যা হয়ে যাবে। তখনই সে কাজিনের মনের কথা শুনতে পায়। সে মনে মনে ভাবছিল রাজকুমারকে গিয়ে সবকিছু বলতে হবে, এই রহস্য গিয়ে আমাকে রাজকুমারকে বলতেই হবে। ব্যাংশু তো বুঝতে পারে সে তার হাজবেন্ডের খারাপ কিছু করতে চাইছে, তাই সে তখন তাকে বিষ খাইয়ে দেয়। চ্যাংতিন তো অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলতে শুরু করে তুমি আমাকে মারতে মানা করলে আর তুমি তাকে মেরে ফেললে। ব্যাংশু তাকে বলে সে এটাই ডিজার্ভ করে। তারপর তারা দুজনেই সেখান থেকে চলে যায়। সে কাজিন মরার আগে কোনো রকম ভাবে একটা চিঠি পাঠিয়ে দিয়েছিল। এসব কিছু ক্রাউন প্রিন্স জেনে যায় আর অনেক বেশি খুশি হয়ে যায়। তাহলে প্রথমবার ড্রামার এখানে আমি শেষ করছি। তোমাদের কাছে কি ড্রামাটা ভালো লাগছে নাকি জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।